চাঁদের আলোয় তোমার মুখ, নদীর ঢেউয়ে প্রেমের সুখ, তোমার হাসি জোছনার মতো মনের গহীনে রাখি তার স্মৃতি। তোমার ছোঁয়া চিরন্তন, তোমার কথা মনের মন, তোমার কাছে হারাই নিজেকে, তোমার ছায়ায় বাঁচি আমি। পাখির গানে ভোরের আহ্বান, তোমার কণ্ঠে পাই সেই গান, তোমার চুলে বসন্তের ঘ্রাণ, তোমার ছায়ায় স্বপ্নের স্থান। তোমার ছোঁয়া চিরন্তন, তোমার কথা মনের মন, তোমার কাছে হারাই নিজেকে, তোমার ছায়ায় বাঁচি আমি। সেদিন আমি যাচ্ছিলাম বেনারস। সকাল 8:15 ট্রেনটা ছাড়ে হাওড়া থেকে, তাই একটু আগেই বেরিয়ে পড়েছিলাম। আমার ছেলে ট্রেনে তুলে দিয়ে গিয়েছিল। আমার একটাই সন্তান, নাম রাতুল, পেশায় আর্কিটেক্ট, এখনো বিয়ে করেনি। ওর যখন 2 বছর বয়স, তখন ওর মা আমাদের ছেড়ে চলে যায়। না, আপনারা যেটা ভাবছেন সেটা নয়। একদিন হঠাৎ কাউকে কিছু না বলে উধাও হয়ে গেল। কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, কিছুই বলে গেল না। এমনকি যাবার সময় ছেলেটার দিকে ফিরেও তাকালো না। আমি শহরের সবকটা হসপিটাল, নার্সিংহোম, লালবাজার মিসিং পারসন স্কোয়ার সর্বত্র খোঁজ চালিয়েছিলাম 6 মাস ধরে। যখন কিছুতেই কিছু হলো না, তখন ধরে নিলাম এটাই আমার ভবিতব্য। তাই সেদিন থেকেই ওর প্রতি আমার শুধু অভিমান নয়, ঘৃণা জন্মেছে। আমি ওকে এখন ঘৃণা করি। সেদিনও ওর বাবার ওখানেও যায়নি। আমার মুখ থেকে সেদিন সব শুনে ওনারা শুধু অবাকই হননি, ওর বাবা প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি হলেন। তারপর থেকে ওনাদের সব দায়িত্ব আমিই নিয়েছিলাম, জামাই নয়, বরং ছেলে হয়ে। ওনারাও আজ আর নেই। মাত্র 2 বছরের ব্যবধানে দুজনেই চলে গেছেন। অনেক আগেই নীরা আমাদের 2 বাবা আর ছেলেকে পরিত্যাগ করে চলে গেছে। সময়টা প্রায় 30 বছর হবে। এই 30 বছরের প্রতিটি মুহূর্ত ছিল আমার নিজের কাছে নিজের চ্যালেঞ্জ। আমার আত্মীয় এবং বন্ধুরা দ্বিতীয়বার বিয়ের জন্য পীড়াপিড়ি করলেও আমি তাদের প্রস্তাবে রাজি হইনি, কারণ নীরার প্রতি ঘৃণাটা মনের মধ্যে পুষে রাখার জন্য। আমি আর আমার ছেলে রাতুল 7:30টার মধ্যে হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম ইচ্ছে করেই। আমি সকালের ট্রেনের টিকিট কাটিয়েছিলাম জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাব বলে। পূর্বা এক্সপ্রেস সকাল 8:15 ছাড়ে আর সন্ধ্যে 7টার আগেই নামিয়ে দেয়। বললাম তোমাকে ট্রেনের টিকিটটা কেটে দিই, তা না, তোমাকে ট্রেনেই যেতে হবে। আরে জানলার বাইরের দৃশ্য দেখতে দেখতে যাওয়ার আনন্দই আলাদা রে, ও তুই বুঝবি না। ওকে, সাবধানে যাবে, পৌঁছেই কিন্তু আমাকে একটা ফোন করে দেবে, ভুলবে না। তুইও সাবধানে থাকিস বাবা।
আমি যখন সিট নম্বর খুঁজে বসার তোড়জোড় করছি, ঠিক তখনই ঘটল সেই অভাবনীয় ঘটনাটা। আমার সিটের ঠিক উল্টো দিকের সিটে একদম জানলা ঘেঁষে যিনি বসে রয়েছেন, তিনি আমার অনেক দিনের চেনা একজন মানুষ। চেনা কিনা জানি না, তবে আমরা একই ছাদের নিচে প্রায় 4.5 বছর কাটিয়েছিলাম। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইনি হলেন নীরা, আমার স্ত্রী, আমার একমাত্র সন্তানের মা। চোখাচোখি হতেই সে আমার দিকে কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকার পর অস্ফুট স্বরে বলল, তুমি? আমিও অপ্রস্তুত, বিহবল বললাম, হ্যাঁ, বেনারস যাচ্ছি একটা কাজে। তুমি? সাসারাম। ওখানে একটা এনজিও আছে আমার, গরিব বাচ্চাদের বিভিন্নভাবে সাহায্য করা আর কি। তাই? এটাও সম্ভব? যে নাকি নিজের বাচ্চার দায়িত্ব নিতে চায় না, সে নিচ্ছে অনেক বাচ্চার দায়িত্ব। কোনো উত্তর না দিয়ে সে জানলার বাইরে তাকিয়ে চুপ করে রইল। নীরার বয়স এখন আমার হিসেব মতো 52। এখনো ওর সারা শরীর জুড়ে এক অদ্ভুত স্নিগ্ধতা, যেটা বিয়ের রাতে আমার খুব ভালো লেগেছিল। হঠাৎ আমার দৃষ্টি গিয়ে পড়ল ওর সিঁথিতে সিঁদুরের দিকে। সরাসরি জিজ্ঞেস করলাম, তোমার স্বামী কি করেন? প্রশ্ন শুনে একবার আমার দিকে তাকিয়ে আবার জানলার বাইরে তাকিয়ে বলল, আমি আর বিয়ে করিনি। তাহলে তাহলে কি বুঝবো? আমাকে এখনো স্বামী হিসেবে মানো? কি আসে যায় তাতে? আকাশে এখনো মেঘ আছে বলে ভোরবেলাকে অস্বীকার করব কি করে? তুমি কোনোদিন নতুন ভোরের স্বপ্ন দেখেছিলে? হ্যাঁ, দেখেছিলাম তো। পাট ভাঙা নতুন শাড়ির কলকার মতো ধোয়া ধোয়া স্বপ্নেরা আমার মনে ভিড় করত। আমি আমার নিজের মতো করে সেগুলো সাজাতাম। কখনো বা আমার ঘরের জানলার ফ্রেমে আটকানো ক্যানভাসে খোলা আকাশের নিচে ধুধু প্রান্তর, আবার কখনো বা সারিবদ্ধ পিঁপড়ের দল দেওয়াল বেয়ে চলেছে কোন অজানা গন্তব্যে। কখনো আবার কাজ থেকে ফেরত আসা তুমি দরজায় এসে দাঁড়ালে, তোমার ঘামে ভেজা বুকের ওপর মাথা রাখা। তাহলে ভোরের স্বপ্ন ভাঙার আগেই কেন সূর্যকে অস্তাচলে পাঠিয়ে দিয়েছিলে? নীরা আমার প্রশ্নের উত্তর না দিয়ে জানলার বাইরে তাকিয়ে থাকলো। বুঝলাম আমার প্রশ্নের উত্তর ওর জানা নেই। এবারও সরাসরি আমার দিকেই প্রশ্ন ছুড়ে দিল, তুমি বিয়ে করেছো? স্ত্রীকে সঙ্গে নাওনি কেন? ওর প্রশ্ন শুনে আমার মাথায় যেন আগুন জ্বলে উঠল। আমি তৎক্ষণাৎ প্রশ্নের উত্তর না দিয়ে আমার পোর্টফোলিও থেকে একটা পেপার বের করে সেই দিকে মনোযোগ দিলাম। উত্তর না পেয়ে ও বলল, নিছক কৌতূহল আর কি, ইচ্ছে না হলে বলো না। পেপারের ওপর চোখ রেখেই আমি বললাম, যদিও আমার প্রশ্নের কোনো উত্তর আমি এখনো পাইনি, তবুও বলছি, আমি বিয়ে করিনি। আমার উত্তর শুনে ওর ক্ষুদ্র অভিব্যক্তির প্রকাশ। ও, কিন্তু আমি জানি উত্তরটা শুনে ওর মস্তিষ্কে চলছে হাজার প্রশ্নের তোলপাড়। আমি আর কোনো কথা না বলে পেপারে মনোযোগ দিলাম। ট্রেনটা গতি কমিয়ে বর্ধমান স্টেশনে এসে থামতেই আমি একটা চাওয়ালাকে ডেকে দুভার চা নিয়ে একটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বললাম, চা। একটু ইতস্তত করে আমার হাত থেকে ভাঁড়টা নিয়ে বলল, থ্যাঙ্কস। তুমি চা খাওয়া ধরেছো? হ্যাঁ, লেখালেখি করতে হয় তাই। সিগারেটও খাও নিশ্চয়ই? মাঝে মাঝে। আমার জীবনে বারণ করার মতো তো কেউ ছিল না। এরপর দুজনেই বেশ কিছুক্ষণ কোনো কথা না বলেই কাটালাম। আমি প্রথম নীরবতা ভেঙে জিজ্ঞেস করলাম, তা এত জায়গা থাকতে সাসারাম কেন? নীরা আমার দিকে মুখ ফিরিয়ে ঠোঁটের কোণে একটু হাসি টেনে বলল, সে অনেক বড় একটা গল্প। তার আবার প্রথম আর দ্বিতীয় পর্ব আছে। প্রথম পর্বটা না জেনে। হ্যাঁ, আমি তো সেটাই জানতে চাই। নীরা কিছু বলার আগেই ট্রেনটা একটা ঝাঁকুনি দিয়ে ধানবাদ স্টেশনে এসে থামল। আর ঠিক সেই সময় একটা লোক হাতে একটা ছোট্ট প্যাড আর পেন নিয়ে সামনে এসে দাঁড়ালো। साहब लंच के लिए कुछ ऑर्डर? আমি কিছু বলতে যাবার আগেই নীরা বলে উঠল, नहीं नहीं, कुछ नहीं चाहिए।
আমি অবাক হয়ে নীরার দিকে তাকাতেই সে হেসে বলল, আমি এনেছি। আরে না না, একজনের খাবার দুজনে খেলে কারোরই পেট ভরবে না। এবার নীরা কপট রাগ দেখিয়ে বলল, আরে বলছি যে হয়ে যাবে, বেশি বোঝে। রাগলে নীরাকে আজও আগের মতোই সুন্দর দেখায়। আমি মনে মনে না হেসে পারলাম না। তারপর ও ব্যাগ থেকে একটা ছোট্ট টিফিন বক্স বের করতে করতে বলল, ভয় নেই মশাই, তোমার পছন্দের একটা খাবার। গেস করো সেটা কি হতে পারে। আমাকে চুপ করে থাকতে দেখে সে সরাসরি আমার চোখে চোখ রেখে বলল, বলতে পারলে না তো? চিড়ের পোলাও। তুমি চিড়ের পোলাও খাবে বলে বাচ্চাদের মতো বায়না করতে মনে আছে? একটা কাগজের প্লেটের ওপর বেশ খানিকটা চিড়ের পোলাও তুলে আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও আমার জ্যেষ্ঠ পুত্র। চামচে করে চিড়ের পোলাওটা মুখে পুড়তেই অনেক দিনের পুরনো দলা পাকানো একটা কান্না যেন আমার গলার কাছে এসে আটকে গেল। খাবারটা আমার গলা দিয়ে কিছুতেই নামতে চাইছিল না। বাধ্য হয়ে পাশে রাখা মিনারেল ওয়াটারের বোতল থেকে একদম জল খেতে হলো। আহা, কি সুস্বাদু রান্না, যেন মমতাময়ী মায়ের আদর। আমার সব অভিমান জড়ো করে বললাম, তাই বুঝি দুই পুত্রকে অনাথ করে একদিন হঠাৎ হারিয়ে গিয়েছিলে? কথাটা শুনে ও খাওয়া থামিয়ে জানলার বাইরে তাকালো। বেশ বুঝতে পারলাম ওর চোখ জলে ভরে উঠেছে। প্রসঙ্গটা এড়িয়ে গিয়ে ও এবার বলল, কি আগের মতো হয়েছে? অ্যাবসলিউটলি পারফেক্ট। পেট ভরেনি সেটা বোঝাই যাচ্ছে। আরে না না, কি বলছো, অনেকটা খাওয়া হয়ে গেল। বরং তোমার যে পেট ভরেনি সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। এই অভ্যাসটা তোমার অনেক দিনের। নিজের পেট খালি রেখে। একটা কথা জিজ্ঞেস করব, রাগ করবে না তো? কি? তোমার ছেলের কি নাম রেখেছো? কেন জানতে চাইছো? না না, বলতে হবে না, আমি জানতে চাই না। হ্যাঁ, কারণ সেটা জানার অধিকার তুমি হারিয়েছো। আর ও কিন্তু শুধু আমার একার সন্তান নয়। মায়ের দায়িত্ব তুমি পালন করোনি, সেটা তোমার অপরাধ। কিন্তু তাই বলে সত্যিটা তো আর পাল্টে যাবে না। ওর নাম রাতুল। রাতুল? কে রেখেছে? তোমার মা। ও, মা বাবা? ওনারা কেউ নেই আর। বাবা মারা যাবার সময় তোমায় অনেক খুঁজেছিলেন। নীরা আবার জানলার বাইরে শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে রইল। থাকতে না পেরে এবার আমি সরাসরি ওকে জিজ্ঞেস করেই ফেললাম, সেদিন তুমি কিভাবে একটা দুধের শিশুকে ফেলে রেখে চলে গিয়েছিলে নীরা? কারণটা বলবে? স্বামী হিসেবে সেটা জানার অধিকার তো আমার আছে, নাকি? আছে, কিন্তু সেটা জানতে হলে তোমাকে এই ঠিকানায় আসতে হবে। আমি কি তোমায় কষ্ট দিয়েছিলাম, নাকি তোমার মনের স্বাদ পূরণ করতে পারিনি? আমার ভালোবাসায় কি কোনো খাত ছিল? না না, সেসব কিছুই নয়। তোমার মতো স্বামী পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তাহলে কি কারণে? নীরা এবার ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমার স্টেশন আসছে, আমি আস্তে আস্তে এগিয়ে যাই। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। একটু এগিয়ে ঘুরে দাঁড়িয়ে বলল, আমাকে দরজা অব্দি এগিয়ে দেবে না? আমি সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, দেব। স্টেশনে ট্রেনটা এসে থামতেই ও প্ল্যাটফর্মে নেমে কিছুটা এগিয়ে আমার দিকে ঘুরে দাঁড়িয়ে হাত নাড়ল। তারপর পথ চলতি মানুষের ভিড়ে কোথায় মিশে গেল। গল্পটা হয়তো এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু আমি ট্রেনের দরজায় অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পথে পড়ে থাকা ঝরা পাতার মতো শুকিয়ে যাওয়া স্মৃতি হাতড়ে সেগুলোকে জুড়ে একটা চালচিত্র বানাবার চেষ্টা করছিলাম। আমাদের দাম্পত্য জীবনের চালচিত্র, আর তার মাঝখানে নীরার অবস্থান। নীরার দেওয়া কার্ডটা পকেট থেকে বের করলাম। দেখি তাতে বড় বড় হরফে লেখা ওয়েসিস, নিচে ঠিকানা আর লেখা দোলন চাপা রায়। হ্যাঁ,
এটাই নীরার ভালো নাম। ভোরের মতো স্মৃতি বিন্দু ছিল অধরে রেখে গেলেও তুমি দূরের পাখি আমার হৃদয় আজ শুধু তোমাকে ডাকে। ঠিক করলাম বেনারস থেকে ফেরার পথে সাসারাম হয়ে কলকাতায় ফিরব। সাসারাম স্টেশনের বাইরে এসে এক ভদ্রলোককে জিজ্ঞেস করতেই উনি বুঝিয়ে দিলেন কিভাবে আমি আমার গন্তব্যে পৌঁছব। বাস থেকে নেমে একটা সরু চলার পথ ধরে একটু এগোতেই চোখে পড়ল একটা বেশ বড় বাংলো টাইপের বাড়ি, আর বাড়ির সামনে বড় লোহার গেটের ওপর সাইনবোর্ডে লেখা ওয়েসিস। গেটের সামনে যেতেই ভেতর থেকে একজন সিকিউরিটি গার্ড জিজ্ঞেস করলো, क्या चाहिए? किसी से मिलना है क्या? দোলন চাপা রায়। अच्छा अच्छा, बिटिया रानी। বিটিয়া রানী? हाँ हाँ, वो आप समझेंगे नहीं। आप इधर थोड़ी देर रुकिए। এই বলে সে ভেতরে চলে গেল। তারপর একটু বাদে বেরিয়ে এসে বলল, बाबूजी, आप अंदर आइए। তারপর একটা হল ঘরে নিয়ে গিয়ে একটা সোফা দেখিয়ে বলল, बैठिए। সোফায় বসতেই চোখে পড়ল উল্টো দিকে দেয়ালে টাঙানো এক ব্যক্তির একটা বিশাল মাপের ছবির দিকে। ছবিতে যাকে দেখা যাচ্ছে তার বয়স আন্দাজ করলে 60-এর উপরে হবে। চোখ দুটো বেশ বুদ্ধিদীপ্ত আর সপ্রতিভ। নিচে লেখা ডাক্তার শশাঙ্ক শেখর ঘোষ, DM ইন নিউরোলজি। ওটা কাকাবাবুর ছবি। ঘুরে তাকাতেই দেখি নীরা দরজার সামনে দাঁড়িয়ে। তোমাকে বসিয়ে রাখার জন্য দুঃখিত, আমি আসলে টয়লেটে ছিলাম। সেটা ওকে দেখে বেশ বোঝা যাচ্ছিল। সদ্য স্নান করে আসায় নীরার মুখের স্নিগ্ধতা যেন আরও বাড়িয়ে দিয়েছিল। কপালে শ্বেতচন্দনের টিপ আর হালকা সবুজ শাড়িতে ওকে আজও আমার অপ্রতিদ্বন্দ্বী মনে হচ্ছিল। আমাকে তাকিয়ে থাকতে দেখে ও বলল, তুমি ঠিক আগের মতোই আছো, এখন না হাদার মতো আমার দিকে তাকিয়ে থাকো। এবার আমি সত্যি একটু লজ্জা পেয়ে হেসে বললাম, না মানে তোমাকে অনেকদিন পর এভাবে দেখলাম তো তাই। সেদিন তুমি আমাকে যে প্রশ্নটা করেছিলে তার উত্তরটা জানতে চাইবে না, যার জন্য তুমি এতটা কষ্ট করে এসেছো? তাহলে আর একটু অপেক্ষা করো। এই বলে নীরা আবার ভেতরে চলে গেল। একটু বাদে উল্টো দিকের দেয়ালে টাঙানো সেই ছবির ভদ্রলোককে দরজা দিয়ে ঢুকতে দেখা গেল। নমস্কার নমস্কার। আরে বসুন মশাই বসুন, উঠে দাঁড়াতে হবে না। আপনি তো দোলন চাপার হাজবেন্ড। আমি ডক্টর শশাঙ্ক শেখর ঘোষ। ওর হঠাৎ অন্তর্ধান নিয়ে আপনার মনে অনেক প্রশ্ন আছে, হয়তো রাগও আছে। থাকাটাই স্বাভাবিক। তাহলে আপনাকে ধৈর্য ধরে সব কিছু শুনতে হবে। আজ থেকে প্রায় ২৬ বছর আগে ওকে আমার এখানে নিয়ে আসে মৃগাঙ্ক নামে আমারই এক পেশেন্ট, ব্রেন ক্যান্সারের। সেও প্রায় ২০ বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে। ও বলেছিল ও নাকি দোলন চাপাকে শ্যামবাজার এলাকায় কোনো এক রাস্তায় খুঁজে পায়। ওর উদ্ভ্রান্তের মতো চেহারা আর অসংলগ্ন কথা শুনে মৃগাঙ্ক বুঝতে পারে যে এই মেয়েটিও একজন মানসিক রোগী। তাই ওকে সোজা নিয়ে চলে আসে আমার কাছে। আমি ওর সঙ্গে কথা বলেই বুঝতে পারি যে ওর মস্তিষ্কে একটা রোগ বাসা বেঁধেছে, যার নাম স্কিজোফ্রেনিয়া। জানেন কিছু এর সম্পর্কে? শুনেছি, তবে বিশেষ কোনো ধারণা নেই। এটা কি মারাত্মক? না, তবে কখনো কখনো বিভ্রান্তিকর, ঠিক যেমনটা আপনার সাথে হয়েছিল। ঠিক বুঝলাম না। বুঝিয়ে বলছি। এই রোগের লক্ষণ অনেক ধরনের হতে পারে, যেমন শর্ট টার্ম,
অথবা লং টার্ম মেমোরি লস, অসংলগ্ন কথা বলা, একই প্রশ্ন বারবার করা কিংবা কথা কম বলা ইত্যাদি। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করব, খুব ভেবে উত্তর দেবেন। আপনারা কতদিন একসাথে ছিলেন? প্রায় 4.5 বছর। এই বছরে আপনি কি এই লক্ষণগুলোর কোনোটাই বুঝতে পারেননি? না, সবকিছুই একদম স্বাভাবিক ছিল। মে আই আস্ক ইউ ওয়ান মোর কোশ্চেন? শিওর। ডু ইউ নো এনিথিং অ্যাবাউট দ্য অ্যাবিউজ শি সাফার্ড অ্যাজ এ টিনেজার? টেক টাইম টু রিকল। না, এরকম কিছু আমার জানা নেই, বা কেউ কিছু বলেওনি কোনোদিন, এমনকি মীরাও না। সরি, আমি ওকে ওই নামেই ডাকতাম। জানি, ও বলেছে। ও আর কি কি বলেছে? বলেছে যে আপনি কত কেয়ারিং হাজবেন্ড, বিয়ের পর আপনারা দেরাদুনে গিয়েছিলেন হানিমুন করতে, এসবই আর কি। সেদিন আপনার খুব জ্বর হয়েছিল, ও আপনার জন্য ওষুধ কিনতে বেরিয়েছিল। বাড়ি ফেরার পথে ওর শর্ট টার্ম মেমোরি লস হয়, আর ও সব কিছু ভুলে যায়, এমনকি আপনাদের বাড়ির অতি পরিচিত রাস্তাটাও। তারপর উদ্ভ্রান্তের মতো এ পথে সে পথে ঘুরতে থাকে। ঠিক সেই সময় মৃগাঙ্ক ওকে দেখতে পায়, ওর সঙ্গে কথা বলে বুঝতে পারে সব কিছু, আর আমার কাছে নিয়ে চলে আসে। সেদিন মৃগাঙ্ক ওকে দেখতে না পেলে ওর যে কি হতো সে কথা ভাবলে আমি এখনো শিউরে উঠি। আচ্ছা, ও কি আর কোনোদিনই ভালো হবে না? I am very sorry to say it is not a curable disease, Mr. Roy, but a matter of long-time combined treatment. আর সেই কারণেই ও যখন ফিরে যেতে চেয়েছিল আমি দিন, ও ফিরে গেলে আমি ট্রিটমেন্টটা এতদিন আমার মতো করে চালিয়ে যেতে পারতাম না। কেন, ওকে নিয়ে যাবার ব্যাপারে কিছু ভাবছেন নাকি? আপনি নির্দ্বিধায় নিয়ে যেতে পারেন। কি, খুব চিন্তায় পড়ে গেলেন মনে হচ্ছে? আচ্ছা আচ্ছা, সেসব নিয়ে পরে ভাবা যাবে। এখন আপনি স্নান খাওয়া করে বিশ্রাম নিন, আমি ভেতরে গিয়ে দোলন চাপাকে পাঠিয়ে দিচ্ছি। সাজবাতির আলোয় তোমায় দেখেছিলাম, চোখের কোণে আলো ছিল, নুপুরের ধ্বনি বুঝি শুনিনি তখন, মনের গোপন কথা কেউ জানেনি তখন। সাজবাতির মীরা সামনে এসে দাঁড়াতেই ওকে দেখে আমার এতদিনে জমে থাকা সব রাগ, দুঃখ, অভিমান যেন গলে জল হয়ে গেল। এ যেন এক অন্য মীরা আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। গরদের শাড়ি, সাদা ব্লাউজ আর কপালে চন্দনের ফোঁটায় ওকে যেন অপরূপা মনে হচ্ছিল। দোলন চাপা নামটা সত্যি ওর জন্য সার্থক। সামনের সোফায় বসে ও আমার দিকে তাকিয়েছিল। কি আকুতি ভরা সেই দৃষ্টি, বর্ণনা করার ভাষা আমার জানা নেই। আমি পরম স্নেহী ওকে জিজ্ঞেস করলাম, আমি তোমায় আমার সঙ্গে নিয়ে যেতে চাইলে তুমি যাবে না? ওকে নিরুত্তর দেখে আমি ওর কাছে যেতেই উঠে দাঁড়ালো। তারপর এক মুহূর্ত অশ্রু সজল চোখ মেলে আমার দিকে তাকিয়ে থাকলো। তারপরেই আমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, আমি আমি তোমার ছাড়া আর এক মুহূর্ত থাকতে চাই না। আমাকে নিয়ে চলো, আমাকে আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। আমি সাজবাতির আলোয় ওর কপালে একটা আলতো চুমু দিলাম।